ওয়েলকাম টু এসএম অনলাইন ম্যাথ ক্লাস। আজকে আমি তোমাদের জন্য বৃত্ত অর্থাৎ সার্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয় তোমাদের সামনে তুলে ধরব। তো আমরা আজকে জেনে নেব এই ভিডিওতে বৃত্ত কাকে বলে, বৃত্তের কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাস, বৃত্তচাপ, বৃত্তচাপের মধ্যে রয়েছে উপবৃত্তচাপ, অর্ধবৃত্তচাপ, অধিবৃত্তচাপ, বৃত্তাংশ, বৃত্তকলা, ভেদক, স্পর্শক, কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণ কাকে বলে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি তোমাদের চিত্র সহযোগে সংজ্ঞা সহ তোমাদের কিন্তু বুঝিয়ে দেব। এর জন্য তোমরা আজকের এই ক্লাসটি একদম স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই ধরনের ক্লাস নিয়মিত পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো প্রথমেই আমরা দেখে নেই যে বৃত্ত কাকে বলে। দেখো, প্রথমে আমরা জানবো যে বৃত্ত বা সার্কেল কাকে বলে। কাকে বলছে সংজ্ঞাটা একটু ভালো করে পড়ে নেই। সংজ্ঞায় বলা হচ্ছে, সমতলে যদি একটি চলমান বিন্দু একটি নির্দিষ্ট স্থির বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে গতিশীল হয়, তবে ওই চলমান বিন্দুটির সঞ্চার পথকে বৃত্ত বা সার্কেল বলা হয়। তাহলে কি বলছে, সমতলে দুটা বিন্দু থাকার কথা বলা হচ্ছে, একটা হচ্ছে চলমান বিন্দু আর একটা হচ্ছে স্থির বিন্দু। তো চলমান বিন্দু একটি নির্দিষ্ট স্থির বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে গতিশীল হয়। ঠিক আছে, একটা স্থির বিন্দুকে তোমার সমান দূরত্ব রেখে একটা গতিশীল বিন্দু কি হয়, গতিশীল হয়। ঠিক আছে, তবে ওই চলমান বিন্দুটির সঞ্চার পথকে বৃত্ত বা সার্কেল বলা হয়। তো আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য চিত্রটা ভালো মতো আঁকাচ্ছি। দেখো, এটা ধরে নাও একটা স্থির বিন্দু, এখান থেকে একটা সমান দূরত্বে ধরে নাও একটা চলমান বিন্দু গতিশীল হবে। এবার এই চলমান বিন্দুটা কি হবে, গতিশীল হবে। এটা একটা হচ্ছে কি আমাদের স্থির বিন্দু, আর এখানে একটা রয়েছে চলমান বিন্দু। এই চলমান বিন্দুটা সমান দূরত্ব বজায় রেখে, কার থেকে সমান দূরত্ব বজায় রাখবে, এই স্থির বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে এবার চলমান হবে। মোটামুটি করে আমি আঁকাচ্ছি চিত্রটা, একদম সমান হবে না কিন্তু। ঠিক আছে, যেহেতু হাত দিয়ে আঁকাচ্ছি, এটা কম্পাস দিয়ে আঁকানো উচিত। তো আমি এখানে মোটামুটি করে আঁকাচ্ছি। ধরুন একটা সমান দূরত্ব বজায় রেখে এই চলমান বিন্দুটা স্থির বিন্দুকে কেন্দ্র করে ঘুরে আসলো। এবার যে পথটা তৈরি হলো, চলমান বিন্দু দ্বারা যে পথটা তৈরি হলো, সেই সঞ্চার পথটাকেই কিন্তু আমরা সার্কেল বা বৃত্ত বলবো। ঠিক আছে, তো সংজ্ঞার সাথে ভালো করে মিলিয়ে নাও। তাহলে সমতলে যদি একটি চলমান বিন্দু, তাহলে এই যে চলমান বিন্দুটা কি হলো, একটি নির্দিষ্ট স্থির বিন্দু থেকে, এটা স্থির বিন্দু, এই স্থির বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে, ঠিক আছে, সমান দূরত্বে, এখান থেকে এটুকুর যা দূরত্ব, এখান থেকে এটুকুরও তাই দূরত্ব, এখান থেকে এটুকুরও তাই দূরত্ব, এখান থেকে এটুকুরও তাই দূরত্ব। তাহলে কি বলছে, সমান দূরত্ব বজায় রেখে গতিশীল হয়, তবে ওই চলমান বিন্দুটির সঞ্চার পথকে বৃত্ত বা সার্কেল বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু তাহলে বুঝতে পারলে আশা করি যে বৃত্ত কাকে বলে। ঠিক আছে, এবার আমরা দেখব বৃত্তের কেন্দ্র কাকে বলে। দেখো, বৃত্তের কেন্দ্রের সংজ্ঞাটা আমি এখানে আগে লিখে রেখেছি। যে স্থির বিন্দুকে কেন্দ্র করে চলমান বিন্দু গতিশীল, তাকে বৃত্তের কেন্দ্র বলে। তাহলে কি বলছে, আমি দুটো বিন্দুর কথা বলেছিলাম, একটা চলমান বিন্দু আর একটা স্থির বিন্দু। তো যেটা স্থির বিন্দু সেটাকেই কি বলে বলতো, সেটাকেই বৃত্তের কেন্দ্র বলা হয়। যে স্থির বিন্দুকে কেন্দ্র করে চলমান বিন্দু গতিশীল, তাকে বৃত্তের কেন্দ্র বলে। তাহলে বৃত্তের কেন্দ্র কোনটা, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি ও। এই ও হলো কি বলতো, বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্র থেকে পরিধির ওপরে তুমি যে কোনো বিন্দু নাও না কেন, ধরো এখানে একটা বিন্দু নিলাম, এখান থেকে এটুকুর দূরত্ব যা, আবার এখানে ধরো একটা বিন্দু নিলাম, এখান থেকে এটুকুর দূরত্বও তাই, আবার এখান থেকে এটুকুর দূরত্বও তাই, মানে পরিধির ওপরে এটাকে কি বলে বলতো, এটা বৃত্তের পরিধি বলে। এই যে দাগটা দিলাম, এটাকে কি বলে, বৃত্তের পরিধি বলে। এই পরিধির ওপরে যে কোনো বিন্দু থেকে এই বৃত্তের কেন্দ্রের দূরত্বটা কিন্তু সমান হবে। ঠিক আছে, তাহলে কেন্দ্র কোনটা হয়ে গেল। এবার আমরা জানবো বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে। তো দেখো, বৃত্তের ব্যাসার্ধের সংজ্ঞা আমি এখানে দিয়েছি। বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরিস্থ যে কোনো বিন্দুর সংযোগকারী রেখাংশকে বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে ভালো করে বোঝার চেষ্টা করো। বৃত্তের কেন্দ্র থেকে, তাহলে বৃত্তের কেন্দ্র কোনটা, এই যে ও বিন্দু, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরিস্থ যে কোনো বিন্দুর সংযোগকারী রেখাংশকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। তাহলে আমি একটা বৃত্তের ওপরে একটা বিন্দু নেব, ধরুন এখানে একটা বৃত্তের উপরে একটা বিন্দু নিলাম, এটা একটা বিন্দু নিলাম, ঠিক আছে, এটা আমি একটা পি বিন্দু নিয়ে নিলাম এটা। এবার কি বলা হচ্ছে, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরিস্থ, বৃত্তের উপরিস্থ বলতে বৃত্তের পরিধির ওপরে যে কোনো একটা বিন্দু নিলাম,
ঠিক আছে, যে কোনো বিন্দুর সংযোগকারী রেখাংশকে বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে এই বিন্দু পর্যন্ত একটা সংযোগকারী যে রেখাংশটা পেলাম আমরা ওপি, এই ওপিটাই হচ্ছে কি বলতো বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এই ওপিটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আমরা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ আরও নিতে পারি। ঠিক আছে, এখানে ধরো একটা বিন্দু নিলাম, এবার এই বিন্দু থেকে এই কেন্দ্রগামী রেখাংশ যেটা রয়েছে এটাও কিন্তু একটা কি বলতো বৃত্তের ব্যাসার্ধ। এখানে আমি দিয়ে দিলাম ও কিউ, এটাও কিন্তু ও কিউটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এবার আমরা জানবো বৃত্তের ব্যাস কাকে বলে। তো দেখো বৃত্তের ব্যাসের সংজ্ঞাটাও আমি আগে লিখে রেখেছি। বৃত্তের ব্যাস কাকে বলে, বলছে বৃত্তের কেন্দ্রগামী যে রেখাংশ, বৃত্তের কেন্দ্রগামী যে রেখাংশ উভয় দিকে বৃত্ত পর্যন্ত বিস্তৃত তাকে বৃত্তের ব্যাস বলে। তাহলে কি বলছে, বৃত্তের কেন্দ্রগামী যে রেখাংশ উভয় দিকে বৃত্ত পর্যন্ত বিস্তৃত তাকে বৃত্তের ব্যাস বলে। তাহলে কেন্দ্রগামী রেখাংশ, দেখো এই যে এটা একটা কেন্দ্রগামী রেখাংশ না, এটা কেন্দ্রটা হচ্ছে ও, এই কেন্দ্রগামী রেখাংশটা উভয় দিকে এদিক আর এদিক দুদিকেই যদি বৃত্ত পর্যন্ত বিস্তৃত হয়, আমি বৃত্ত পর্যন্ত বিস্তৃত করে দিচ্ছি, এটাকে মোটামুটি সোজা করে টেনে দিলাম, এই পর্যন্ত আসলো। ঠিক আছে, এই বৃত্ত পর্যন্ত বিস্তৃত হলো, তাহলে যে রেখাংশটা আমরা পেলাম ওটাই হচ্ছে বৃত্তের আমাদের ব্যাস। ঠিক আছে, বৃত্তের ব্যাস কাকে বলে, বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী যে রেখাংশ উভয় দিকে বৃত্ত পর্যন্ত বিস্তৃত তাকে বৃত্তের ব্যাস বলে। এক কথায় যদি বলি যে ব্যাসার্ধের ডবলকে, ঠিক আছে, ব্যাসার্ধের দ্বিগুণকেই কি বলে বলতো, ব্যাসার্ধের দ্বিগুণটাই হচ্ছে আমাদের তোমার হচ্ছে ব্যাস। এই যে ব্যাস ছিল ওপি, এটাকে যদি আমরা এদিকে বাড়িয়ে দেই তাহলে আমরা যে রেখাংশটা পাবো ওটাই কিন্তু এই বৃত্তের আমরা ব্যাস বলতে পারবো। ঠিক আছে, এবার দেখি বৃত্তের জ্যা কি। দেখো বৃত্তের জ্যা আমরা একটু বুঝে নেব, সংজ্ঞায় আমি লিখে রেখেছি বৃত্তের জ্যা কাকে বলে। বলছে কোনো বৃত্তের বক্ররেখা বলতে কি, বক্ররেখা বলতে আমরা বুঝবো হচ্ছে বৃত্তের পরিধিটাকে। ঠিক আছে, পরিধি কোনটা, এই যে এটা হচ্ছে বৃত্তের পরিধি, এই যে গোল দাগটা রয়েছে এটাই হচ্ছে বৃত্তের বক্ররেখা বা পরিধি। ঠিক আছে, তো এবার সংজ্ঞাটা ভালো করে পড়ছি আমি আবার চিত্র দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। এখানে বলা হচ্ছে কোনো বৃত্তের বক্ররেখার যে কোনো দুটি বিন্দুকে কোনো সরল রেখা দ্বারা যুক্ত করা হলে যে রেখাংশটি পাওয়া যায় তাকে জ্যা বলে। ঠিক আছে, তো জ্যা কাকে বলছে, কোনো বৃত্তের বক্ররেখার মানে পরিধির ওপরে যে কোনো দুটি বিন্দুকে কোনো সরল রেখা দ্বারা যুক্ত করলে যে রেখাংশ পাওয়া যায় তাকে জ্যা বলে। তো দেখো আমি এখানে মোটামুটি একটা বৃত্তের ছবি আঁকানোর চেষ্টা করছি, সমান হচ্ছে না, হাত দিয়ে আঁকাচ্ছে যেহেতু, এটা কম্পাস দিয়ে আঁকানো উচিত। তো এখানে মোটামুটি একটা বৃত্ত আঁকালাম, এটা ধরে নাও বৃত্তের কেন্দ্র, এটা ও। ঠিক আছে, এবার কি বলা হচ্ছে, কোনো বৃত্তের বক্ররেখার যে কোনো দুটি বিন্দুকে, তাহলে আমি এখানে এটাকে বক্ররেখা বলে, এটা পরিধি বা বক্ররেখা বলে। এই বক্ররেখার উপরে দুটো বিন্দু আমি নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। ঠিক আছে, তো এবার কি বলছে, যে কোনো দুটি বিন্দুকে কোনো সরল রেখা দ্বারা যুক্ত করব। তাহলে এই বিন্দু আর এই বিন্দু নাম দিয়ে দিচ্ছি পি, আর এটার নাম দিলাম কিউ। এবার এই পি আর কিউ দুটোকে আমি সরল রেখা দ্বারা যুক্ত করলাম। ঠিক আছে, যুক্ত করা হলে যে রেখাংশ পাওয়া গেল, এই যে পি কিউ যে রেখাংশটা পাওয়া গেল এটাই হবে কিন্তু কি বলতো বৃত্তের জ্যা। এই বৃত্তের মধ্যে অসংখ্য জ্যা রয়েছে। তো দেখো আবার এখান থেকে আমি আবার যদি ভাবি, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এবার আমি এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলাম, তাহলে এটাও কিন্তু একটা বৃত্তের কি পেলাম বলতো, এটাও কিন্তু একটা বৃত্তের জ্যা পেলাম। এটা ধরো নাও এম আর এটা ধরো এন, তাহলে এম এন এটাও কিন্তু বৃত্তের জ্যা। তো তোমরা মাথায় রাখবে এই বৃত্তের যে কোনো বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে কি বলতো বৃত্তের ব্যাস। বৃহত্তম জ্যা কি বলতো বৃত্তের ব্যাস। আমরা যদি কেন্দ্রগামী একটা রেখাংশকে, ঠিক আছে, কেন্দ্রগামী একটা রেখাংশকে যদি বাড়িয়ে দেই যেটা তোমার দুদিকেই বৃত্তকে স্পর্শ করে, তাহলে সেটা যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। আর ওই বৃত্তের ব্যাসটাই কিন্তু আমাদের বৃত্তের বৃহত্তম জ্যা। ঠিক আছে, বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে আমাদের ব্যাস, এটা মাথায় রাখতে হবে। এটার নাম দিয়ে দাও, ধরে নাও এ আর বি দিলাম। এই এ বিটা কি বলতো, বলছে ও কেন্দ্র দিয়ে গেছে। ঠিক আছে, ও কেন্দ্র দিয়ে কেন্দ্র বরাবর যে রেখাংশটা দুদিকেই বৃত্তকে স্পর্শ করে সেটাকেই তো আমরা ব্যাস বলে জেনেছি, তাই না? তাহলে এই এবি ব্যাসটা কিন্তু এটাও কিন্তু একটা জ্যা। ঠিক আছে, বৃত্তের বৃহত্তম এটা একটা জ্যা উদাহরণ। এবার আমরা পরের সংজ্ঞাটা দেখে নেব। এবার দেখো, এবারে আমরা জানবো যে বৃত্তচাপ কাকে বলে এবং বৃত্তচাপের যে ভাগগুলো রয়েছে, অর্ধবৃত্তচাপ কাকে বলে, উপবৃত্তচাপ এবং অধিবৃত্তচাপ কাকে বলে, সবগুলো কিন্তু খুব ভালো মতো চিত্র সহযোগে বুঝে নেব। তো প্রথমে দেখো বৃত্তচাপ কাকে বলে, কি লিখেছি, বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। একদম খুব সহজ ভাষায়, বৃত্তের পরিধির
যে কোনো অংশকে বৃত্তচাপ বলা হয়। তো দেখো বৃত্তচাপ কি, এখানে একটা বৃত্তের ছবি আমি এঁকেছি, এটা হচ্ছে বৃত্তের পরিধি, এই যে বক্ররেখাটা আছে এটা কিন্তু বৃত্তের পরিধি। তো বলা হচ্ছে এই বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলা হয়। ধরে নাও আমি এখান থেকে এইটুকু অংশ আলাদা করলাম, তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত যে অংশটা পেলাম এটাই হচ্ছে কি বলতো বৃত্তের বৃত্তচাপ। ঠিক আছে, এখানে আমি নাম দিয়ে দিলাম ধরো পি, আর এখানে কিউ। এই পি কিউ এইটুকুটা কিন্তু কি বলতো বৃত্তের চাপ তৈরি হয়ে এলো, এটাই হচ্ছে বৃত্তচাপ। ঠিক আছে, বৃত্তের পরিধির যে কোনো অংশকেই বৃত্তচাপ বলা হয়। এবার আমরা জানবো যে অর্ধবৃত্তচাপ কি। দেখো অর্ধবৃত্তচাপ কাকে বলে সেটা এবার আমরা জেনে নেব। তো অর্ধবৃত্তচাপ কি, সংজ্ঞায় বলা হচ্ছে বৃত্তের পরিধির অর্ধেকাংশকে অর্ধবৃত্তচাপ বলা হয়। তাহলে কি বলছে, বৃত্তের পরিধির অর্ধেকাংশকে অর্ধবৃত্তচাপ বলা হয়। তাহলে বৃত্তের পরিধি হচ্ছে এটা টোটাল পরিধি, মানে ফুল পরিধি এটা। এবার এটাকে পরিধিটাকে অর্ধেক করতে গেলে কি করব, আমরা মাঝখান দিয়ে হাফ করে দিলাম। ঠিক আছে, তাহলে এইখান থেকে এইটুকুটা কি পেলাম বলো তো, এখান থেকে এইটুকুটা আমরা পেলাম হচ্ছে অর্ধবৃত্ত, তাই না। এবার এই অর্ধবৃত্তের এই যেখানে কি বলছে বৃত্তের পরিধির অর্ধেকাংশ, তাহলে এটা বৃত্তের অর্ধেক পরিধি, টোটাল বৃত্তের পরিধি তো গোটাটাই। এবার অর্ধেক পরিধি কোনটুক, এখান থেকে এইটুকুটা হচ্ছে অর্ধেক পরিধি, এই পরিধির অর্ধেকাংশকে অর্ধবৃত্তচাপ বলা হয়। ঠিক আছে, তাহলে অর্ধবৃত্তচাপ কাকে বলে, বৃত্তের পরিধির অর্ধেকাংশকে অর্ধবৃত্তচাপ বলা হয়। তাহলে এখান থেকে ধরে নাও, এখান থেকে শুরু করে আমি বোঝানোর জন্য দাগ দিয়ে দিচ্ছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এতটাকে কি বলছে বলো তো, এখান থেকে এই পর্যন্তটা আমি দাগ দিয়ে দিলাম, এখান থেকে এই পর্যন্তটা এই বৃত্তের কি বলতো অর্ধবৃত্তচাপ। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি এ বি। ঠিক আছে, এ বি, এই এ থেকে বি পর্যন্ত। ঠিক আছে, এ পি কিউ বি, এবার তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এ পি কিউ বি এই পর্যন্তটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে অর্ধবৃত্তচাপ। এবার আমরা জানবো যে অধিবৃত্তচাপ কি। এই যে আমাদের অধিবৃত্তচাপ কাকে বলে, এই যে অর্ধবৃত্তচাপটা আমরা অঙ্কন করলাম, এই অর্ধবৃত্তচাপের থেকেও যদি বড় চাপ তৈরি হয় তাহলে সেটাকে কি বলবো বলতো, অধিবৃত্তচাপ। মানে অধিক। ঠিক আছে, অর্ধবৃত্ত চাপের থেকেও যদি বড় চাপ নেওয়া যায় তাহলে সেটাকে কি বলবো বলতো, সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার হচ্ছে অধিবৃত্তচাপ। ধরো এই এ পি কিউ বি এটা হচ্ছে অর্ধবৃত্তচাপ, এখান থেকে আমি আরো বাড়িয়ে নিলাম এ পি কিউ বি, আরো এতটা বাড়িয়ে নিলাম সি পর্যন্ত। ঠিক আছে, এতটা বাড়িয়ে আরো সি করে দিলাম, তাহলে যে চাপটা উৎপন্ন হলো এ পি কিউ বি সি। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত যে চাপটা তৈরি হলো, যেটা কি অর্ধবৃত্ত চাপের থেকেও বড়, সেটাকে কি বলবো, অধিবৃত্তচাপ বলবো। এবার এ থেকে এই সি পর্যন্ত এটা কিন্তু একটা কি তৈরি হলো বলতো, এটা একটা অধিবৃত্তচাপ তৈরি হলো। এবার আমরা জানবো উপবৃত্তচাপ কি। উপবৃত্তচাপ হচ্ছে অর্ধবৃত্তচাপের থেকে যেটা ছোট। অর্ধবৃত্তচাপ কোনটা ছিল, এ থেকে এই বি পর্যন্ত। ঠিক আছে, এর থেকে যদি ছোট চাপ তৈরি হয়, যেরকম পি কিউ, এই পি থেকে কিউ পর্যন্ত, এটা কিন্তু অর্ধবৃত্ত চাপের থেকেও ছোট। এই ছোট চাপটাকে আমরা কি বলবো বলতো, এই ছোট চাপটাকে আমরা বলবো হচ্ছে উপবৃত্তচাপ। মানে বলছে অর্ধবৃত্ত চাপের থেকে ছোট বৃত্তচাপকে উপবৃত্তচাপ বলে, আর অর্ধবৃত্ত চাপের থেকে বড় বৃত্তচাপকে অধিবৃত্তচাপ বলা হয়। আশা করি খুব সহজভাবেই তোমরা কিন্তু বুঝতে পেরেছো। এবারে আমরা জানবো বৃত্তাংশ কাকে বলে। দেখো এবার আমরা জানবো বৃত্তাংশ আর বৃত্তকলা। তো প্রথমে জেনে নেই বৃত্তাংশ কাকে বলে। বৃত্তাংশের সংজ্ঞায় বলা হচ্ছে বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তাংশ বলা হয়। আবারও পড়ছি, বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তাংশ বলে। তো আমরা কিছুক্ষণ আগে জানলাম যে বৃত্তের চাপ কোনটা। ধরো এখান থেকে এই পর্যন্ত আমরা একটা বৃত্তের অংশ কেটে নিলাম, এই বৃত্তের পরিধির যে অংশটা আমরা পেলাম এখান থেকে এইটুকুটা, এটা কিন্তু একটা বৃত্তের আমরা চাপ পেলাম। এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি এ আর বি। ঠিক আছে, এ আর বি, এ বি কিন্তু এটা একটা কি বলতো বৃত্তের একটা চাপ। এবার কি বলছে, বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে, এবার একটা জ্যা নিব আমরা এ থেকে বি পর্যন্ত, এটা একটা সরলরেখাংশ দ্বারা তোমার টেনে দিলাম, এ বি যুক্ত করে দিলাম। এর ফলে এটা একটা কি তৈরি হলো বলতো, এটা একটা জ্যা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এ বি একটা জ্যা, আর এ থেকে এই বি পর্যন্ত এখানে আমি একটা তোমার হচ্ছে কিউ নাম দিয়ে দিলাম, এ কিউ বি।
এটা একটা হচ্ছে বৃত্তর চাপ, আর এ বিটা হচ্ছে বৃত্তর একটা কি বলতো জ্যা। তাহলে এই একটা জ্যা আর এই বৃত্তর চাপ মিলে যে অঞ্চলটা তৈরি হলো সেটাকে কি বলবো বলতো, বৃত্তাংশ বলা হয়। আমি কালারিং করে দিচ্ছি, এই যে কালারিং অংশটা পাওয়া গেল, এই কালারিং অংশটাই কিন্তু আমাদের কি বলতো বৃত্তাংশ আমরা বলবো। ঠিক আছে, তাহলে এই কালারিং অংশটাই কিন্তু আমাদের বৃত্তাংশ। ঠিক আছে, তাহলে কি বলছে বৃত্তাংশের সংজ্ঞায়, বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তাংশ বলা হয়। তাহলে একটা জ্যা তৈরি হয়েছিল আর একটা বৃত্তের চাপ, এই দুটো মিলে যে অঞ্চলটা তৈরি হলো সেটাকেই বলে বৃত্তাংশ। এবার আমরা জানবো বৃত্তকলা। বৃত্তকলা কাকে বলছে? বৃত্তের দুটো ব্যাসার্ধ লাগবে ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বলা হয়। তো এখানে দুটো ব্যাসার্ধ লাগবে। ব্যাসার্ধ এখানে আমাদের কেন্দ্রটা ধরো ও, এইখান থেকে আমি এই পর্যন্ত টানলাম, পি নাম দিয়ে দিলাম পিও, আর একটা ব্যাসার্ধ টানবো এখান থেকে কিউ দিয়ে দিলাম কিউও। এই যে দুটো ব্যাসার্ধ আমরা টানলাম, ঠিক আছে, এই দুটো ব্যাসার্ধ আর একটা বৃত্তচাপ, এই পি থেকে কিউ পর্যন্ত, পি থেকে এই কিউ পর্যন্ত, এটাও একটা কি বলতো বৃত্তচাপ। তাহলে এই বৃত্তচাপ আর এই যে দুটো ব্যাসার্ধ মিলে যে তোমার অঞ্চল তৈরি হলো সেটাকে কি বলবো বলতো বৃত্তকলা। এই যে অঞ্চলটা আমরা পেলাম, এই অঞ্চলটা কি বলতো, এটাই পুরোটাই ত্রিভুজের মতো যে তৈরি হয়েছে অনেকটা, এটাই হচ্ছে কি বলতো আমাদের বৃত্তকলা। ঠিক আছে, আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। এবার আমরা জানবো পরের সংজ্ঞা কি রয়েছে, ছেদক আর ভেদক। এবারে দেখো আমরা জানবো ছেদক বা ভেদক কাকে বলে। ঠিক আছে, ছেদক বা ভেদক একই জিনিস। বলা হচ্ছে যে রেখাংশ বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বা ভেদক বলে। আবারও পড়ছি, যে রেখাংশ বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বা ভেদক বলে। বৃত্তের যে কোনো জ্যাকে দুপাশে বর্ধিত করলে ছেদক উৎপন্ন হয়। তো দেখো আমি বৃত্তের জ্যা প্রথমে আঁকাচ্ছি, তো এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম। তো আমরা বৃত্তের জ্যা কাকে বলে? যে বৃত্তের পরিধির ওপরে দুটো বিন্দু নিতে হবে, সেই দুটো বিন্দুকে যদি আমরা সংযোগ করে দেই যে রেখাংশ পাওয়া যায় সেটাকে কি বলে? বৃত্তের জ্যা বলে। ধরে নাও এটা হচ্ছে তোমার একটা জ্যা, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে বৃত্তের একটা জ্যা। এবার কি বলছে, বৃত্তের জ্যাকে দুপাশে বর্ধিত করলে, এই পাশেও আমি বাড়িয়ে দিলাম আবার এ পাশেও আমি বাড়িয়ে দিলাম, এর ফলে যেটা তৈরি হলো সেটাই হচ্ছে কি বলতো ছেদক। এটা একটা নাম দিয়ে দিচ্ছি এ বি। এটা কি বলতো এ বি, কিন্তু এ ধরে নাও এটা একটা এটার কেন্দ্র হচ্ছে ও, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বিটা কিন্তু একটা ছেদক বা ভেদক। ঠিক আছে, কোথায় ছেদ করেছে আমি নাম দিয়ে দিলাম সি, আর এখানে হচ্ছে ডি। তাহলে এ বি এই ছেদকটা এই বৃত্তকে সি ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা কিন্তু একটা ছেদক বা ভেদক তৈরি হলো। ঠিক আছে, এ বি এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের ছেদক বা ভেদক। এবার আমরা দেখবো স্পর্শক কাকে বলে। এবার দেখো স্পর্শক সংজ্ঞায় কি বলা হয়েছে, যে রেখা বৃত্তের পরিধির একক বিন্দুতে স্পর্শ করে তাকে স্পর্শক বলে। স্পর্শক মানে কি? স্পর্শ করবে। ঠিক আছে, স্পর্শক মানে স্পর্শ করবে, আর ছেদক মানে ছেদ করে চলে যাবে। তো স্পর্শক কি? যে রেখা বৃত্তের পরিধির একক বিন্দুতে স্পর্শ করে তাকে স্পর্শক বলে। ধরে নাও বৃত্তের একক বিন্দু বলতে এখানে ধরে নাও একটা বিন্দু রয়েছে, ঠিক আছে, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এখানে ধরে নাও হচ্ছে এ বিন্দু রয়েছে, ঠিক আছে, এটা একটা এ বিন্দু রয়েছে। তো এই এ বিন্দুকে স্পর্শ করে একটা রেখা চলে যাবে। দেখো এবার ধরে নাও আমি এটা মোটামুটি আঁকানোর চেষ্টা করছি, সমান স্পষ্ট সমান হবে না কারণ হাত দিয়ে আঁকাচ্ছি। তো এই ধরে নাও এটা একটা রেখা গেল, ঠিক আছে, এটাই কিন্তু এই বৃত্তের কি বলতো একটা স্পর্শক। এটার নাম দিয়ে দিলাম ধরো সিডি। এই সিডিটা কিন্তু কি বলতো এই ও কেন্দ্রীয় বৃত্তের একটা স্পর্শক। সিডিটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। সংজ্ঞায় বলা হচ্ছিল যে রেখা, এই যে সিডি এই রেখাটা, যে রেখা বৃত্তের পরিধির উপরে এ বিন্দু রয়েছে, পরিধির একক বিন্দুতে স্পর্শ করে তাকে স্পর্শক বলে। তাহলে এই সিডিটা কি বলতো এই ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। এবার আমরা জানবো কেন্দ্রস্থ কোণ এবং পরিধিস্থ কোণ কাকে বলে। এবারে আমরা জানবো কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ কাকে বলে। প্রথমে সংজ্ঞাটা জেনে নেই। বলছে কেন্দ্রস্থ কোণ কাকে বলে? কোনো কোণের শীর্ষবিন্দু যখন কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থান করে তখন ওই কোণকে ওই বৃত্তের কেন্দ্রস্থ কোণ বলা হয়। আবার বলছি, কোনো কোণের শীর্ষবিন্দু যখন কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থান করে তখন ওই কোণকে ওই বৃত্তের কেন্দ্রস্থ কোণ বলা হয়। তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেকটা কোণের কি থাকে বলতো একটা শীর্ষবিন্দু থাকে। তো কোনো কোণের যদি শীর্ষবিন্দুটা কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থান করে তখন ওই কোণকে কেন্দ্রস্থ কোণ বলা হয়। তো আমি এখানে কেন্দ্রস্থ কোণ আঁকাচ্ছি। এই যে কোণ আমি অঙ্কন করলাম এই কোণের নাম দিচ্ছি হচ্ছে এ ও বি। এই এ ও বি
কোণের শীর্ষবিন্দু কোনটা বলো তো? ও। এই এ ও বি এই কোণের শীর্ষবিন্দু হচ্ছে ও, যেটা কিন্তু বৃত্তের কেন্দ্রে অবস্থিত। এটা বৃত্তের কেন্দ্র ছিল। এই এ ও বি কোণের শীর্ষবিন্দু হচ্ছে ও, যেটা বৃত্তের কেন্দ্রে অবস্থিত। ওর জন্য এই এ ও বি এই কোণটা কিন্তু আমাদের বৃত্তের কেন্দ্রস্থ কোণ আমরা বলবো। ঠিক আছে, এ ও বি এই কোণটা কি বলতো? বৃত্তের কেন্দ্রস্থ কোণ। এবার আমরা জানবো বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তো বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ কাকে বলে? বলছে বৃত্তের যে কোনো দুটি জ্যা পরস্পর বৃত্তের পরিধির ওপর কোনো বিন্দুতে ছেদ করলে যে কোণ উৎপন্ন হয় তাকে বৃত্তস্থ কোণ বলা হয় বা পরিধিস্থ কোণ বলা হয়। তো পরিধিস্থ কোণ কাকে বলে? আবারও পড়ছি, বৃত্তের যে কোনো দুটি জ্যা পরস্পর বৃত্তের পরিধির ওপর কোনো বিন্দুতে ছেদ করলে যে কোণ উৎপন্ন হয় তাকে কি বলে? বৃত্তস্থ কোণ বলা হয়। ঠিক আছে, এবার আমি এখান থেকে একটা ধরো জ্যা অঙ্কন করলাম, আবার এদিক থেকে একটা জ্যা অঙ্কন করলাম, এই দুটো জ্যা, এটার নাম দিলাম এ বি সি। ধরো এ বি একটা জ্যা আর বিসি একটা জ্যা। ঠিক আছে, এ বি একটা জ্যা আবার বিসিও একটা জ্যা। এবার এই দুটো জ্যা এই তোমার একটা বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, এই বি বিন্দুতে মিলিত হয়েছে। এর ফলে এই যে কোণটা উৎপন্ন হলো, এই কোণটাকেই কি বলে বলতো? এই কোণটাকেই বলা হচ্ছে আমাদের পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। সংজ্ঞায় বলা হয়েছে বৃত্তের যে কোনো দুটি জ্যা, এই যে এ বি আর একটা হচ্ছে বিসি, দুটি জ্যা পরস্পর বৃত্তের পরিধির ওপর বি বিন্দুতে পরিধির ওপর কোনো একটা বিন্দুতে ছেদ করলে বলা হয়েছে বি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, যার ফলে আমাদের এ বি সি এই যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণটাই কিন্তু কি আমাদের বৃত্তস্থ কোণ বলা হয়। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল তোমাদের আজকের ক্লাস। তোমাদের যদি এই ক্লাসগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা শেষ পর্যন্ত আজকের ক্লাসটি করলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।